বাংলাদেশ চাইবে শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সরকার কি সিদ্ধান্ত নেবেন, সেটা তো ভারত সরকারের স্পষ্ট সিদ্ধান্ত। ভারত সরকার ওই রায়কে মানবেন না এবং ওই রায় অনুযায়ী প্রত্যর্পণ শেখ হাসিনাকে হয়তো করবেন না। ভারত যদি কোনো কারণে সরাসরি আক্রান্ত হয়, যেমন ধরুন পহেলগাঁওতে জঙ্গিরা এসে, পাকিস্তান থেকে জঙ্গিরা এসে নিরীহ ভারতীয়দের হত্যা করলো, সেরকম ঘটনা ঘটলে তো অন্য বিষয়। এছাড়া সাধারণভাবে কোনো ভারত একটা গিয়ে বাংলা সার্বভৌম রাষ্ট্রে তারা গিয়ে কোনো কেন করবে, সেটা একটা ব্যাপার। প্রথমত এই মুহূর্তে আপনাকে তো অপেক্ষা করতে হবে, যেহেতু ঘোষণা হয়েছে সেই ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে ফেব্রুয়ারির মধ্যে এমন কোনো বিশাল কোনো দুর্ঘটনা যদি না ঘটে থাকে, তাহলে সেই পর্যন্ত ভারত এখন অপেক্ষা করে দেখছে যে ফেব্রুয়ারি পর্যন্ত আগে দেখা যাক কি দাঁড়ায়। তারপরে নির্বাচন হোক, তো নির্বাচন হবে কিনা সেই নিয়েও প্রশ্ন আপনি প্রথমেও বলেছেন যে কারোর কারোর মধ্যে আছে। তো সেই এটা বিষয়গুলো করতে এখন হবে। আমার মনে হয় এই কারণে। আর ডিসেম্বরে যেহেতু নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার কথা আছে, যেটা বেশি দিন তো নেই, ডিসেম্বর আসছে, ডিসেম্বর তো নভেম্বর প্রায় শেষ হতে চলল। ফলে ডিসেম্বর মাসের পাঁচটা একটা বাংলাদেশের রাজনীতির জন্য আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং স্বাগত পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিই আমাদের আজকের অতিথি সবার শ্রদ্ধেয় বাংলাদেশে পরিচিত মুখ, দিল্লি প্রেস ক্লাবের সভাপতি জনাব গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী দাদা, শুভ সন্ধ্যা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের দর্শকদের এবং সারা বিশ্বজোড়া বাংলা ভাষাভাষী মাঝে পরিচিত চ্যানেল আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ চ্যানেলগুলোতে স্বাগত জানিয়ে শুরু করছি। আপনি যদি অনুমতি দেন আমরা সরাসরি আলাপচারিতায় যেতে চাই, আমাদের আলাপচারিতা অনুষ্ঠান খোঁজ খবর। আপনাদের শুভেচ্ছা সকলকে, আপনি শুরু করুন। জি, তো সেটা হচ্ছে আমি টু দি পয়েন্টে আলোচনায় যাই, খুব গ্রামাটিক্যাল বা তাত্ত্বিক আলাপে না গিয়ে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, এটা নতুন করে পরীক্ষা দেওয়ার বা বর্ণনা করার কিছু নাই। সাময়িক সময় একটা টাফ সময় যাচ্ছে, সবাই আমরা স্বীকার করি। বিশেষ করে গত আওয়ামী লীগ গভর্নমেন্ট বিদায় হওয়ার পরে ডক্টর ইউনূস সরকারের সময় এটা অনেকটা প্রতিষ্ঠিত যে এই সরকারের সময় এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে খুব বেশি ভাইব্রেন্ট। এবং সেই সময়ে সেই গত ১-২ সপ্তাহের যে আলোচিত ইস্যুগুলো, সেই আলোচিত ইস্যুর মধ্যে আছে ইন্ডিয়া বাংলাদেশের খুব লাগোয়া কয়েকটা গ্যারিসন তৈরি করেছে, সেটা একটা ইস্যু। এটা বাংলাদেশের ভেতরে খুব আলাপ হচ্ছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে কোনো রকম কোনো কথা বলে না, কোনো স্টেটমেন্টও নাই। যদিও বাংলাদেশ অনেকেই বলেন যে এটার সঙ্গে বাংলাদেশের একটা রিলেশন আছে। আমি এটা সম্পর্কে আপনার সঙ্গে আলাপ জানতে চাই, আরেকটু আলাপ করতে চাই। আমাদের খুব আগ্রহের বিষয় তৈরি হয়েছে যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তার বৈঠক হয়েছে। অনেকেই বলছেন যে এই বৈঠকে আমেরিকা একটা মধ্যস্থতা করেছে কিনা, এবং আমেরিকার স্ট্যান্ড, যে গভর্নমেন্ট চলে গেছে এর আগে আওয়ামী লীগ, তারা সবসময় বলে যে আমেরিকা $29 বিলিয়ন ইনভেস্ট করেছে কিনা আগের গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে আমেরিকা তার এটা রিটার্ন নিতে চায়, বন্দর চায় বা অন্যান্য ফ্যাসিলিটি চায়, বে অফ বেঙ্গলের ফ্যাসিলিটি চায়। আপনার কাছে আমার জানার আগ্রহ যে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের দিক থেকে বাংলাদেশ হাই কমিশন ওই বৈঠক সম্পর্কে একটা স্টেটমেন্ট দিয়েছে। ইন্ডিয়ার দিক থেকে কি আপনি জানতে পেরেছেন যে আসলে ওই বৈঠকে কি ধরনের আলাপচারিতা হয়েছে? আমি একটু ক্লু ধরিয়ে দিই, আমাদের সোশ্যাল মিডিয়া খুব সরব যে শেখ হাসিনার ফেরত ইস্যুতে কথা হয়েছে কিনা, আওয়ামী লীগ, ইন্ডিয়া চায় আওয়ামী লীগ সহ একটা ইলেকশন হোক, সে বিষয়ে কোনো কথা হয়েছে কিনা। তারও বাইরে গভর্নমেন্টের যে একটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা পাকিস্তানমুখী যাত্রা বা সম্পর্ক, আনাগোনা পাকিস্তানি মানুষের, সেই ক্ষেত্রে কি ইন্ডিয়ার দিকে আবার টার্ন করছে কিনা, এই বিষয়টা দিয়ে প্রথম আলাপটা শুরু করতে চাই। গৌতম লাহিড়ী, আপনার কাছ থেকে জানতে চাইবো। ধন্যবাদ। আপনি শুরু করেছেন প্রায় গোটা ৫ প্রশ্ন দিয়ে, কিন্তু প্রথম প্রশ্নটাই ভুলে গেছি কি করেছেন। কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না। আপনি আপনি যদি একটানা দাদা ৫-৬টা প্রশ্ন করে গেছেন। আপনি যদি এই প্রেক্ষাপটে যে অজিত দোভালের যে মিটিং, সেখানটায় আমরা বাংলাদেশের পক্ষে যা জেনেছি, তার বাইরে অজিত দোভাল এবং খলিলুর রহমানের মিটিং এ আওয়ামী লীগ, শেখ হাসিনা, বাংলাদেশের সিকিউরিটি ইস্যু এবং বাংলাদেশে যেটা আলোচনা হয়, আপনাদের ইন্ডিয়ান মিডিয়া বলে যে এখানে লস্কর ই তৈয়বা একটি, সেই সব বিষয়ে আলাপ হয়েছে কিনা?
দেখুন খলিলুর রহমানের সঙ্গে যে ভারতের অজিত ডোভালের আমন্ত্রণে তিনি এসেছিলেন এখানে, তার সঙ্গে নিশ্চয়ই একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর ভারত সরকার বা অজিত ডোভালের পক্ষ থেকে এটা ভারতের কোথাও কোনো কিছু প্রকাশিত হয়নি। কোনো প্রধান সারির গণমাধ্যম যদি বলেন। আমি অন্যান্য কোথায় কি YouTube বা কোথায় কি প্রকাশিত হচ্ছে অনলাইনে সেটা গুরুত্ব দিচ্ছি না। আমাদের ১ম সারির জাতীয় স্তরের দৈনিক। তারা শুধু প্রকাশ করেছেন যে ৭ম কলম্বো সিকিউরিটি কনক্লেভে কি, কি আলোচনা হয়েছে। এবং সেখানে খলিলুর রহমান কি বলেছেন এবং অজিত ডোভাল কি বলেছেন এবং সবার এই ৭ টা দেশ মিলে সিদ্ধান্ত কি হয়েছে। আপনি এগুলো বলছেন নিশ্চিতভাবে বাংলাদেশে যখন নির্বাচন আসন্ন সেই অবস্থাতে এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা ৫ই আগস্টের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে প্রায় পৌঁছেছে আরকি। সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ। আ আপনি জানেন যে বহু ক্ষেত্রে বিমান যোগাযোগে বিমানের যেহেতু ভিসা পাওয়া যাচ্ছে না সেইজন্য বিমানের যাত্রী সংখ্যাও অনেক কমে গেছে। স্থলপথ মানে কোন রকমে চলছে আরকি। কিন্তু কোন যোগাযোগ নেই। রেলপথ বন্ধ। বাণিজ্যের যোগাযোগ বন্ধ। এই অবস্থাতে এই ১ম আমরা দেখলাম যে একজন বাংলাদেশ সরকারের খুব উচ্চপদস্থ একজন কর্মকর্তা তিনি ভারতে এলেন এবং সময়টা গুরুত্বপূর্ণ। তিনি যেদিন এসছেন তার ১ দিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকায় শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামালকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সুতরাং আমি বলছি যে ধরুন এই আলোচনাগুলো নিশ্চিতভাবে হয়ে থাকবে। কিন্তু এটার কোনো প্রমাণ কিছু নেই। হয়েছে কি হয়নি। কারণ বাংলাদেশ সরকার খালি একটাই বিবৃতি দিয়েছেন যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় সাম্প্রতিক সময়ের মধ্যে শেখ হাসিনার ট্রায়াল, শেখ হাসিনার রায় এবং বিচার হয়েছে সেটা কিভাবে আ ভারত বা বাংলাদেশে তারা তো এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রত্যর্পণের চিঠি দেননি। হয়তো দেবেন। তো সেক্ষেত্রে ভারত সরকারের মনোভাব সেটা জানা তার একটা কারণ ছিল। আর আপনি বোধহয় শুরুতে একটা বলেছিলেন যে আমেরিকার কোনো প্রভাব আছে কি নেই এই বৈঠকে। এটা ঘটনা যে এটা নিয়ে অনেক কথা। কারণ আপনি যদি কলম্বো ৭ম সিকিউরিটি ডায়ালগ এর যে নির্যাস সেটা যদি দেখেন, তাতে পরিষ্কার একটা মার্কিনী ছাপ রয়েছে। এই ছাপটা হলো যে দক্ষিণ চীন উপসাগরে অবাধ যাতায়াত এবং একই সঙ্গে সন্ত্রাসবাদ এবং চরমপন্থাকে রোখা। এই বিষয়গুলো খুবই নিশ্চিতভাবে পাকিস্তান এবং চীন বিরোধী বলে আমার মনে হয় এবং এই ১ম বাংলাদেশ এমন একটা জোটে, নিরাপত্তা জোটে শামিল হলো আনুষ্ঠানিকভাবে। এই ১ম কিন্তু বাংলাদেশ সদস্য হিসাবে যোগ দিল। এর আগে ছিল পর্যবেক্ষক এবং গত অগাস্ট মাসের বৈঠকে ২৪ সালে যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ সম্পূর্ণ সদস্য হবেন, সেই বৈঠকে বাংলাদেশের কেউ আসেননি। কারণ তখন একটা পট পরিবর্তন ঘটছিল বাংলাদেশে। এইবারে তারা ১ম এলেন। তো নিশ্চিতভাবে এটা ভারত সরকারের সঙ্গে একটা সম্পর্ক আ মানে আমি বলব যে শীতলতা কাটানোর একটা উদ্যোগ হয়তো উভয় দিক থেকেই আছে। এবং এখানে মূল বিষয়টা হচ্ছে যে তো এইগুলো তো আলোচনার মধ্যে আছে এবং যেটা শুনেছি যেটা অন্য সূত্র থেকে যে খলিলুর রহমান এই বিষয়ে বা ধরুন ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টা কিভাবে হবে, হবে কি হবে না। ভারত সরকার তার মনোভাব জানিয়েছে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এ ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত কিছু হয়নি। কারণ খলিলুর রহমান তিনি জানিয়েছেন তিনি ঢাকায় ফিরে গিয়ে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। করে তাদের যে সুচিন্তিত মতামত সেটা তারা পরে আবার জানাবেন বা পরবর্তীকালে এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে যে উদ্যোগ বা পদক্ষেপ নেওয়া হবে, তার থেকেই আমরা সকলেই বুঝতে পারবো যে এই আলোচনার নির্যাস কোন পথে কোন দিকে যাচ্ছে। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, আমি সেটার উত্তর দিয়ে দিই, মনে পড়ে গেল। সেটা হলো যে জি। সীমান্তে কোনো গ্যারিসন তৈরি করা হচ্ছে কিনা? চিকেন নেকের ওখানে আ সম্প্রতি ওখানে সীমা ওখানে ওই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করা হয়েছে, মোতায়েনও করা হচ্ছে সেনাবাহিনী চিকেন নেকের দিক থেকে। কিন্তু যে গ্যারিসনের কথা বলছেন ওরকম কোনো গ্যারিসন নয়। আসামের ধুবড়ির কাছে একটি সীমান্তে পুরনো একটি আ ঘাঁটি ছিল ভারতে, যেটাকে আবার পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা ভারতীয় সেনাপ্রধান সেখানে ইস্টার্ন কমান্ডের প্রধান আরকি। তিনি গিয়ে সেটা ভিত্তিপ্রস্তর ও শিলান্যাস করেছেন। এখনো সেটা তৈরি হয়নি।
তৈরি হতে সময় লাগবে অনেক। কারণ একটা ঘাঁটি তৈরি করতে একদিনে তৈরি হয় না। আর ঘাঁটি তৈরি হয়ে গেছে তা না, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এটা একটা বার্তা নিঃশব্দে। এটা ভারত এই জায়গাটায় সীমান্তে একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। সেটুকুই আমার যতটুকু জানা আছে। দাদা এবং আমি আপনার কাছে জানতে চাবো যে বাংলাদেশে আপনি জানেন যে গত কয়েক মাস ধরে এবং এই নতুন এই গভর্নমেন্ট যে ডক্টর ইউনূস সরকার আমরা যেটা বলি ইন্টারিম গভর্নমেন্ট সেটা আসার পরে পাকিস্তানের সঙ্গে খুব সিগনিফিক্যান্ট কিছু চেঞ্জ এসছে। পাকিস্তানের সঙ্গে সরাসরি করাচির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, শিপিং লাইনে সমুদ্রপথে যোগাযোগ, আমদানি রপ্তানি, ইভেন পাকিস্তানের জেনারেলরা ঘুরে যাচ্ছেন। এরকম যখন সম্পর্ক এবং আরো উচ্চপদস্থ কর্মকর্তা আসতেন, বাংলাদেশ গভর্নমেন্টের এমপ্লয়িরা তারা বিনা ভিসায় সেখানে শুধু গভর্নমেন্ট পাসপোর্ট দিয়ে ঘুরতে যেতে পারবে। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা খুব সহজে কি ভারতের সঙ্গে আবারও যেটা ফ্রেন্ডশিপ রিলেশন, স্মুথ ফ্রেন্ডশিপ একদম পার্শ্ববর্তী দেশ হিসাবে, পার্শ্ববর্তী প্রতিবেশী হিসাবে সেটা কতটা সহজ এই সরকারের সময় এবং যেখানে বলা হচ্ছে সরকার আর ১.৫ মাস সময় আছে? না দেখুন এটা ঘটনা যে পাকিস্তানের উচ্চপদস্থ মন্ত্রী, সেনাপ্রধানরা, গোয়েন্দা বাহিনীর প্রধানরা তারা প্রায় অলমোস্ট আমরা দেখছি ডেলি প্যাসেঞ্জারের মতো আসছেন। এবং তাদের সম্প্রতি যে সিদ্ধান্ত হয়েছে বিনা ভিসায় আ সরকারি কর্মকর্তারা তারা পরস্পরের দেশে ভ্রমণ করতে পারবেন। এতে নিঃসন্দেহে যে তাহলে মানে আসবেন যারা তাদের মধ্যে আইএসআই পাকিস্তানি গোয়েন্দা বাহিনী তাদের গোয়েন্দারাও আসা যাওয়া করতে পারবেন এবং থাকবেন। এটা ভারতের নিরাপত্তার পক্ষে খুব উদ্বেগজনক বিষয়। যেটা শেখ হাসিনার সময় এই ধরনের ঘনিষ্ঠতাটা একটা কূটনৈতিক সম্পর্ক ছিল শেখ হাসিনার সরকারের সঙ্গে পাকিস্তানের। পাকিস্তানের হাই কমিশনাররা দেখাও করেছেন। এরকম ঘটনা ঘটেছে। কিন্তু পাকিস্তানের লোকজন এত যে ধরুন আরেকটা জিনিস জেনে রাখা ভালো, পাকিস্তান থেকে বাংলাদেশে আসাটা কিন্তু এত সহজ নয়। তার কারণ পাকিস্তান থেকে আসতে গেলে ভারতের আকাশ তাদের জন্য নিষিদ্ধ। ফলে তাদেরকে পাকিস্তানের বিমানে তারা আসতে পারে না। তাদেরকে আসতে হবে অন্য কোনোভাবে। সেটা হচ্ছে হয় দুবাই হয়ে, আমি চীন হয়ে প্রায় ঘন্টা ১০ লাগে। বিমানে ঘন্টা ১০ লাগে আসতে। এরকম একটা ১০ ঘন্টার জার্নি করে তারা যে আগ্রহ দেখিয়ে আসছেন বারবার, এখনো বাংলাদেশ থেকে কতজন এখনো বেশি লোক যাননি। আ কিন্তু এই মানে একটা কষ্টসাধ্য ভ্রমণ সেটা ইউরোপের যেকোনো দেশে চট করে চলে যাওয়া যায় সেইটুকু সময়ের মধ্যে। ৬ ঘন্টায় তো আপনি মস্কো বা লন্ডন পৌঁছে যাবেন। কিন্তু ১০ ঘন্টা লাগবে আপনার ঢাকা থেকে করাচি বা ইসলামাবাদ আসতে। তা সত্ত্বেও তারা আসছেন। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে বিষয়। এটা বাংলাদেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা জানেন যে কেন ভারত আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল ছিল, সহমর্মিত দেখাতো। দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ সরকার চালানোর সময় কি ধরনের তাদের আ ব্যাড গভর্নেন্স হয়েছে বা তারা গণতান্ত্রিক বোধগুলোকে সেভাবে গণতান্ত্রিক অধিকারগুলিকে প্রতিষ্ঠিত করেনি সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের দিক থেকে শেখ হাসিনা থাকাকালীন ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা যেভাবে শেখ হাসিনা দেখছিলেন, এটা ঘটনা মোহাম্মদ ইউনূস ১ম দিন থেকেই সেটা দেখছেন না। তিনিও ভারতকে একই সঙ্গে একটা শত্রুতামূলক দেশের পর্যায়ে নিয়ে এসছেন। ফলে এটা ভারতের পক্ষে কোনো আ সুখকর কোনো ঘটনা নয় এবং ফলে এই সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে আমি তো বলব বিস্ফোরণের মুখে দাঁড়িয়েছে। যেকোনো দিন কোনো অঘটনও ঘটে যেতে পারে। আমি চাই যে কোনো অঘটন না ঘটুক। ভূমিকম্প তো হঠাৎই আসে। কিন্তু ভূমিকম্পের মতো যদি কোনো ঘটনা রাজনৈতিক ভূকম্প যেন না হয়। আ নিশ্চয়ই সেটা আর কেউ চাইবো না। কিন্তু এটা ঘটনা আপনি সঠিকভাবেই বলেছেন। পাকিস্তানের সঙ্গে যে ঘনিষ্ঠতা বাড়ছে, এটাতে ভারত অত্যন্ত গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা অজিত ডোভাল খলিলুর রহমানকে আমার ধারণা নিশ্চিতভাবে বলেছেন এবং এটা আমি জানি যে বেশ কিছু জঙ্গিদের কার্যকলাপ সম্পর্কে যেটাকে বলা হয় কূটনৈতিক পরিভাষায় একটা ডোসিয়ার তুলে দিয়েছেন হয়তো খলিলুর রহমানের হাতে। যেটা তিনি বলবেন দিয়েছেন কি দেননি। দাদা আমি আমি কিছুটা কিতাবি আলোচনার দিকেই যাব। তার আগে শুরুতে আমি আপনাকে এখন একটু জানতে চাই যে, এই যে ভারত বাংলাদেশের রিলেশন, এই রিলেশনের মাঝেও বাংলাদেশের একটা আলাপ আছে। বাংলাদেশের ভেতরে
একটা মাইন্ডসেট আছে পিপলের যে বাংলাদেশে গভর্নমেন্ট যেই আসুক, ইলেকশন যদি এটা ফেব্রুয়ারিতে হয়ও উইদাউট আওয়ামী লীগ, তারপরেও যে গভর্নমেন্টই আসবে, জামাতে ইসলাম অর বিএনপি, তাকে ইন্টারনালি ভারতের সাথে একটা সমঝোতা করে আসতে হবে। অনেক সময় বলা হচ্ছে বাংলাদেশে এরকম কথাও প্রচলন, ইভেন বিএনপি বলছে জামাত ইন্ডিয়ার সঙ্গে লবিং করছে, জামাত আওয়ামী লীগের সঙ্গে লবিং করছে। আবার জামাত বলছে বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। এরকম একটা দোষাদোষী ব্যাপার আছে, মানে সবকিছুর মূলে যে ভারত কাউকে একটু সাইড দিতে চায় কিনা নেক্সট উইদাউট আওয়ামী লীগ ইলেকশন, এরকম আলাপটার মধ্যে কতটুকু যুক্তি আছে বলে আপনি মনে করেন, এবং সেরকম কি কিছু আসলে ঘটছে? কারণ আমরা অনেক সময় জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে জামাত একটা সমর্থন পায়, সেটা কি এখন এমন কিছু হচ্ছে যে ইন্টারনাল আন্ডারগ্রাউন্ড এমন কোন সেট আপ যে না জামাত নেক্সট অপশন আওয়ামী লীগের পর, বা বিএনপি নেক্সট অপশন, সেরকম কিছু ভারতের দিক থেকে? না দেখুন, বাংলাদেশে কি ধরনের সরকার নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সেটা আমরা মনে করি এটা বাংলাদেশের মানুষই স্থির করবেন। সেই সরকার পরবর্তী সময়ে তার কার্যক্রম, বর্তমান যেমন ইউনূস সরকারের কাজে ভারত অসন্তুষ্ট, ক্ষুব্ধ, চিন্তিত, উদ্বিগ্ন, সেরকম যাতে না হয় আর কি। কিন্তু এটা ঘটনা যে ৪,০০০ কিলোমিটারের উপরে সীমান্ত। আপনাকে প্রতিনিয়ত ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলতেই হবে। আপনি যতই রাজনীতির কারণে ভারত বিরোধিতা করে থাকুন। আর চিকিৎসার জন্য তো ভারতেই আসতে চান না? আমি তো জানি বিএনপির নেতাও ভারতে চিকিৎসাধীন আছেন এখন। এখন তারা ভারত বিরোধী প্রচার করেন রাজনৈতিক কারণে। সেটা অন্য বিষয়। কিন্তু ভারতকে তো প্রয়োজন। ১ নম্বর আপনার কাঁচা সবজি থেকে, মরিচ থেকে, পেঁয়াজ থেকে সবই তো পেতে গেলে, সস্তায় পেতে গেলে, কম দামে পেতে গেলে আপনাকে তো ভারত থেকে পেতে হবে। এবং দ্বিতীয়ত আপনি প্রতিনিয়ত যে বিদ্যুৎ পান, আপনার তো এত ওখানে বাংলাদেশে তো এত বিদ্যুৎ উৎপাদন হয় না। বিদ্যুৎ কোত্থেকে পান? বিদ্যুৎ ভারত থেকে ১২০০ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ পান। এবং নেপালে যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হচ্ছে সেখান থেকেও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা। ফলে এই যে ভবিষ্যতেও আরো পাওয়ার কথা। আমার মনে হয় ধরুন ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। ভুটানে একটা জলবিদ্যুতের বড় ধরনের একটা সম্পদ তাদের। কিন্তু ভুটান সেই জলসম্পদ তৈরি করে, এবং ভুটানে বহু জলবিদ্যুৎ কেন্দ্র ভারত তৈরি করছে। ভারতের শিল্পপতিরা তারা তৈরি করছে, লগ্নি করছে, নেপালেও করছে। তো এই বিদ্যুৎ উৎপাদিত হলে সেই বিদ্যুৎটাকে তাকে তো সরবরাহ করতে হবে। বিদ্যুৎ তো আর বাড়িতে জমিয়ে রাখা যায় না। ফলে সরবরাহ করতে গেলে নিকটবর্তী বাংলাদেশেই পাঠাতে হবে, সবচেয়ে কাছাকাছির মধ্যে। তো বাংলাদেশে পাঠাতে গেলে ভারতের অঞ্চল দিয়ে উপর দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে ভারতের সহযোগিতা আপনার লাগবেই। প্রতিটি সরকারেরই লাগবে। কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা কঠিন আর্থিক সংকটের মধ্যে আছে। সেখানকার শিল্পপতিরা প্রায় ধুঁকছেন আমি জানি। অনেক জায়গায় অনেক কর্মচারীকে তারা নিয়মিত বেতন দিতে পারেন না। সেগুলো আমি জানি। বহু জায়গায় কর্মচ্যুতি ঘটিয়েছেন অনেক। আমি রাজনৈতিক কারণে কর্মচ্যুতি ছাড়াই বলছি। যে স্বাভাবিক কারণে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আগের মতো লাভজনকভাবে চলছেন না বলে তারা কর্মী সংকট করছে। এই যে একটা বিপুল পরিমাণের একটা আর্থিক বোঝা বাংলাদেশে চেপেছে, এবং বাংলাদেশ যে ঋণ পেত ধরুন IMF এর ৩য় কিস্তির ঋণ আটকে দিয়েছে। কারণ নির্বাচিত সরকার ছাড়া কেউ আর ঋণ দেবেন না। জাপানের প্রকল্প খারিজ করে দিয়েছে। সেই টাকা জাপানও দিতে পারবে না। ফলে এইরকম একটা অবস্থায় বাংলাদেশের যেই সরকারই আসুক, তাকে ভারতের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রেখে চলতে হবে। সেক্ষেত্রে ভারতের স্বার্থগুলো সম্পর্কে তাদের স্পর্শকাতর শর্তগুলো সম্পর্কে চিন্তিত বা তাদেরকে সহযোগিতার পথ বাড়াতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন যে খলিলুর রহমানের ভাষণে কিন্তু বলা আছে, একটা প্রতিশ্রুতির কথা দেওয়া আছে। সেটা হচ্ছে বাংলাদেশের জমি কখনো অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিবৃতি। নিঃসন্দেহে এবার এটা ভারতকে পাশে পাওয়ার একটা লক্ষণ। খলিলুর রহমান তো সরকারি কর্মকর্তা। তার তো তিনি কোন রাজনৈতিক দলের সদস্য নন। তিনি কোন দল রাজনৈতিক দল জিতে আসবে আপনি যেটা বললেন মানে আওয়ামী লীগের অংশগ্রহণের একটা দল হয়তো অংশগ্রহণ যদি ধরেই নিচ্ছি আমি, যদি নাই যদি হয়ে থাকে। সেক্ষেত্রে যে একটা সরকার তো আসবেই। সুতরাং সেই সরকারের সঙ্গে একটা সম্পর্ক তারা ভারতের সঙ্গে রাখার জন্য চেষ্টা। আমি শুনেছি নেপথ্য থেকে, মানে যেটাকে বলা হয় গ্রিন রুম পলিটিক্স। গ্রিন রুম পলিটিক্স এ সব দলই ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। আওয়ামী লীগ তো এখানে ভারতে অবস্থান করছে। ফলে তাদের তো নিয়মিত কথা যোগাযোগ হচ্ছে। কিন্তু বিএনপি বা জামায়াত, আমি শুনেছি জামায়াত তাদেরও যোগাযোগ, তারাও চাইছেন এই যোগাযোগ রাখতে।
এবং মৌখিক যে বিবৃতিগুলো জামায়াত নেতাদের মুখ থেকে শুনছি সেটা একটা নতুন ধরনের, আমি বলবো যে রিফর্মড জামায়াতের একটা ভাষণ। তারা আজকাল অনেক উদারপন্থী হয়ে উঠছেন। এটা ভালো হ্যাঁ, শুভ লক্ষণ। কথা কথাবার্তা, চেহারা, পোশাক সবাইতেই তারা বদলাচ্ছেন। তো বদলাচ্ছেন কেন? কি তাদের তো আদর্শগত ধর্মীয় আদর্শের কারণে তো বদলানোর প্রয়োজন ছিল না। বদলাতে হচ্ছে কারণ সরকার চালাতে গেলে যে ধরনের একটা উদারতা দেখানো দরকার সেটা তারা দেখানোর কথা ভাবছেন এবং সেটা জানেন যে এক্ষেত্রে ভারতকে মানে একেবারে অবজ্ঞা করে, উপেক্ষা করে, তাদের সঙ্গে শত্রুতা মনে সেগুলো তলার দিকে ধরুন তৃণমূল স্তরের কোন নেতারা কি ভাষণ দিচ্ছেন সেটা তো আসল কথা নয়। উপরতলার নেতারা কি বলছেন সেটাই সবচেয়ে বড় কথা। তো সেই হিসাবে আমার মনে হয় আপনি যেটা বলেছেন সঠিক যে প্রত্যেকটি দলই যোগাযোগ রেখে চলছেন এবং সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ কাকে জয়ী করবে। আহ, দর্শক, আমরা কথা বলছি দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ীর সঙ্গে। দাদা, আপনি যেটা বলছেন ইন্টারেস্টিংলি এটাই সত্যি যে বাংলাদেশে ইলেকশনের আগে সব কয়টা দল খুব ভারত বিরোধী বক্তৃতা দেয়, বাট পরে এটা চেঞ্জ হয়। এবার এবার আরো খুব কঠিন বাস্তবতা যে জামাতে ইসলামী কম্পারেটিভলি বিএনপির চেয়ে কম ভারতকে বকাঝকা করছে। বিএনপি গতকালও ভারতের বিএনপির দায়িত্বশীল মহাসচিব যিনি বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও ইন্ডিয়ার কঠোর সমালোচনা করেছেন। এটা বাংলাদেশের একটা বাস্তবতা। বাংলাদেশে সবসময় ইন্ডিয়ান একটা পলিটিক্স থাকে। আপনি ভুটানের রাজা আর বাংলাদেশ ট্যুরটা সম্পর্কে জেনেছেন। বাংলাদেশে একটা আলাপ আছে, বাংলাদেশে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা গতকাল বেশ কয়েকজনই জোরের সঙ্গে বলেছেন, প্রশ্ন তুলেছেন যে এটা কি স্বাভাবিক নর্মাল কোনো ট্যুর নাকি এটার সাথে ভারতের কোনো বিষয় আছে। কারণ ভুটানের রাজা কোনো কি মডারেটরের কাজ করছেন, এমন কোনো তথ্য কি আপনার কাছে আছে? না, তথ্য নেই। তবে কেউ অনুমান করলে আমি বলবো যে অনুমানটা মানে একটা যুক্তিগ্রাহ্য অনুমান। আমি সত্যতা বলছি না। আমি বলছি যুক্তি এই কারণে ভুটান ভারতের খুব নিকটতম, ঘনিষ্ঠতম প্রতিবেশী। এই মুহূর্তে ভুটান হচ্ছে সবথেকে বেশি ঘনিষ্ঠ ভারতের। আপনি জানেন যে ভুটানের বাজেটের প্রায় সিংহভাগ ভারতের কোষাগার থেকেই যায় এবং ভুটানে ভারতীয় সেনাবাহিনীর একটা ঘাঁটিও রয়েছে সেখানে। ফলে ভুটান ভারতের সঙ্গে ফলে ভুটানের মাধ্যমে কোনো বার্তা দেওয়া বা আমি আপনাকে আগেও ইঙ্গিত দিয়েছি যে ভুটান যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে সেই বিদ্যুৎ তাকে যদি কোথাও পাঠাতে হয়, যদি বাংলাদেশেই বিক্রি করতে হয় বা পাঠাতে হয় তাহলে সেটা ভারতের মাধ্যমে দিয়ে পাঠাতে হবে। ফলে সেই কারণে নিশ্চয়ইভাবে ভুটানের সঙ্গে উপস্থিতিটা আহ, আপনার নিশ্চিতভাবে মানে ভারত, ভুটান, বাংলাদেশ আহ এইরকম একটা ত্রয়ী সম্পর্ক কিছু থাকলে থাকতে পারে। আমি বলছি না যে আছে, কিন্তু আমি বলবো না যে নেই সেটাও বলছি না। কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ কি যে ধরনের দ্বিপাক্ষিক চুক্তি কালকে যে দুটি হয়েছে, একটা তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে এক্সপার্ট সেটা ভুটানের থেকে আপনি জানেন হয়তো সেটা ভারতীয় থেকেও এই এক্সপার্টরা ভুটানে যান এবং ভুটানে করেন। দ্বিতীয় চুক্তিটাও কিন্তু আহ গুরুত্বপূর্ণ একটা চুক্তিও হয়েছে। ফলে এগুলো নিঃসন্দেহে একটা ভুটান যখন চুক্তি করছেন এবং একটি অনির্বাচিত সরকারের সঙ্গে নিশ্চয়ই এটা ভবিষ্যতের দিকে তাকিয়ে কোনো অন্তর্নিহিত বার্তা থাকলেও থাকতে পারে। দাদা ধন্যবাদ। আমি আরেকটা টপিক দিয়ে একটা শেষ, এটা আমি আপনাকে প্রশ্ন বলবো না, আপনার মতামত জানতে চাই। আমি ছোট্ট করে এটা একটু ভূমিকা দিতে চাই। সেটা হলো আমরা সবসময় আমাদের দর্শকদেরকে বলি যে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যেই প্রবলেম, এই প্রবলেম পুরোটাই পলিটিশিয়ানরা তৈরি করে এবং ধর্মীয় উগ্রবাদী যারা সেটা বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। এই দুইটা পক্ষ এই আমাদের মুসলিম এবং হিন্দু বা সনাতন কমিউনিটিকে তারা তাদের প্রয়োজনে কাজে লাগাতে চায়। বাংলাদেশে এই গভর্নমেন্ট আসার পরে ইন্ডিয়ান সেন্টিমেন্ট খুব সাংঘাতিক ফোকাস হয়েছে। আমি বেড়েছে এটা বলতে রাজি না, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ ঐতিহাসিক ভাবেই কালচারালি এবং সব দিক থেকে ইন্ডিয়ার সাথে ইনভলভ। আপনিও বলেছেন কোন কোন দিক থেকে ইকোনমিক্যালি আমরা খুব ইনভলভ। আপনার কাছে প্রশ্ন, এবার যে মানে এর আগে তো 15 বছর আওয়ামী লীগ আপনি বলছেন যে ইন্ডিয়া সাপোর্ট দিয়েছে, ইন্ডিয়া লাইক করেছে, সেই গভর্নমেন্ট থাকা অবস্থায় এত স্ট্রং ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশে ফোকাস হলো, এটার দায় কার? না, আমার নিজের ধারণা কি জানেন, বাংলাদেশ একটা মানে এমন একটা দেশ, যে রাষ্ট্রতে কোনো সময় কোনো
একপক্ষীয় কোনো আদর্শ বা দর্শন এটা কখনই বাংলাদেশের ১০০ ভাগ মানুষের মধ্যে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সবসময়ই একটা সন্ধিক্ষণের মধ্যে থাকে। বিশেষ করে সেই ৭১ এর পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশ, তারা কিন্তু বাংলাদেশে সবসময়ই আছে এবং ছিল। এখন তারা আমি বলব ক্ষমতায়। কিন্তু এই অংশটা আপনি যদি বাংলাদেশের ইতিহাসও দেখেন, একটু লম্বা হয়ে যাবে তবুও বলতে পারি যে ৭৫ পরবর্তী ৯১ পর্যন্ত মানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, খালেদা জিয়ার অংশটাকে আমি পরে ধরছি, সেখানেও মৌলবাদ প্রশ্রয় পেয়েছে। কিন্তু খালেদা জিয়ার আগে পর্যন্ত যে সরকারগুলি সেনা সমর্থিত সরকার, তারা যেভাবে সরকার চালিয়েছে, সেখানে এই ধরনের মৌলবাদ কিন্তু প্রশ্রয় পেয়েছে। প্রশ্রয় পেয়েছে এবং তারা কিন্তু যেহেতু তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল এবং সেই শক্তিগুলোকে সবসময় প্রশ্রয় দিয়েছে সেই ধরনের প্রশাসন। ফলে তারা ফুলে ফেঁপে উঠেছে। এবার আপনি যদি বলেন শেখ হাসিনার সময়, শেখ হাসিনার সময়ও যে কোনো এই মৌলবাদ কোনোভাবে প্রশ্রয় পায়নি এমন তো নয়। আমরা তো অনেক ঘটনা দেখেছি যে মৌলবাদীদের চাপে আপনাদের সিলেবাস পরিবর্তন করতে হয়েছে। মৌলবাদীদের চাপে মূর্তি সরাতে হয়েছে। তাই না? কালচারাল মৌলবাদীদের চাপ অ্যাক্টিভিটি বন্ধ মৌলবাদীদের হয়েছে। চাপে আপনাদের মাদ্রাসা প্রচুর তৈরি করতে হয়েছে। যেগুলো মানে সেই এবং মাদ্রাসা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমতুল্য করে দেওয়া। সেখানে তার ফলে এই ধরনের মতাদর্শের লোকেরা তারা প্রশাসনে প্রভাব বিস্তার করেছে। সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করেছে, পুলিশে প্রভাব বিস্তার করেছে। এগুলো তো ছিলই, এগুলো তো আছে। কিন্তু তা সত্ত্বেও আমি যেটা বলব বাংলাদেশের আজকে যারা কোণঠাসা সেই শক্তিটা কিন্তু কখনোই সেটা আজ হয়তো তারা কোণঠাসা কিন্তু আমি মনে করি না যে চিরকালের জন্য কোণঠাসা হয়েছে। দায় তো প্রচুর আত্মমন্থন তো তারা করবেন যারা আজকে ক্ষমতাচ্যুত হয়েছে। তারা সবটাই এবং আপনি দেখেছেন সম্প্রতি শেখ হাসিনা তার যে ইন্টারভিউ গুলো দিয়েছেন তার মধ্যে আমিও একটা ইন্টারভিউ নিয়েছি। কিন্তু সেই ইন্টারভিউতে কখনোই তিনি পশ্চিমা শক্তিকে সরাসরি দায়ী করেন। যদিও তার অন্য মন্ত্রীরা হয়তো করছেন। কিন্তু পশ্চিমা শক্তির একটা ভূমিকা ছিল। কিন্তু তার নিজের এইটা কিন্তু একটা বড় বিষয়। কিন্তু কোথাও যে একটা আত্মসমন্থন করা একটা শুরু হয়েছে আওয়ামী লীগের, এটা আমি বলব একটা ইতিবাচক দিক। আমার মনে হয় সেক্ষেত্রে এখন ফোকাসটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডুস বিরোধী এবং যে ভারত বিরোধী মনোভাব যে কথাটা বলছেন, যে ভারত বিরোধী মনোভাবটা সবসময়তেই ছিল এটা ঘটনা। এটা কখনোই প্রাধান্য পেয়েছে হয়তো শেখ হাসিনার সময় প্রাধান্য পায়নি। ছিল তবে অন্তরে ছিল, ভেতরে ছিল। সেটা আজকে প্রভাব ফেলছে, প্রভাব বিস্তার করছে। কিন্তু এই অংশটা দেখুন যারা আজকে শেষ পর্যন্ত এই বিপ্লব করার পর শেখ হাসিনাকে পদত্যাগ নয় সরি তিনি পদত্যাগ করেন। তাকে দেশ ছাড়তে বাধ্য করলেন। তারা কিন্তু ধীরে এবার বুঝেছেন যে অ্যান্টি ইন্ডিয়া রেটরিক আমরা যেটা রেটরিক তার মধ্যে বাস্তবতা কিছু রেটরিক সেই রেটরিকটা অনেকটা ধার অনেক কমে এসছে। আপনি যেটা বললেন যে জামায়াত এখন কম বলে বিএনপির তুলনায়। বিএনপিকে বলতে হচ্ছে যে এই কারণেই যে বিএনপি ওই সেন্টিমেন্টের মানুষের ভোটটা তারা পেতে চান। সেই কারণেই তো এই এগুলো ভোটের রাজনীতি। ভোটের রাজনীতির কারণে ভারতেও অনেক সময় উগ্র ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হয় সেটা ভোটের জন্য। এই ভোট পেতে গিয়ে এই যে রাজনৈতিক নেতারা করে থাকেন, কিন্তু সেটার একটা সীমা থাকা উচিত বলে আমার মনে হয় নইলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এটা ঘটনা। প্রসঙ্গক্রমে কথায় কথা টেনে আনে শেষ করতে চাচ্ছিলাম তাও আপনাকে সুযোগ পেয়ে আজকে গতকাল দেখলাম কলকাতা থেকে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির নেতা হুম। তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে তবে সেটা প্রধানমন্ত্রী হিসাবে ফেরত দিবে। এটা কি কথার কথা রাজনৈতিক বক্তৃতা নাকি এর পেছনে কোনো মর্ম আছে? নাম্বার ওয়ান। আর শেষ, আমি এর পরে আর বাড়াবো না, সেটা হচ্ছে বাংলাদেশে একটা আলোচনা আছে এরকম যে বাংলাদেশে যদি নেক্সট নির্বাচন না হয় অথবা ভারতের মিডিয়া যেটা অভিযোগ করে লস্করি তৈয়বা অ্যাক্টিভিটিস বেড়েছে, আমরাও কখনো কখনো দেখি যে অনেক পাকিস্তানি লোকজন আসা যাওয়া করে যারা সন্দেহভাজন মনে হয়। তো সেই ক্ষেত্রে ভারত কি কখনো এমন হতে পারে যে বাংলাদেশে মিলিটারি ইন্টারভেনশন করতে পারে? এই ধরনের কোনো আলামত কি আপনার চোখে পড়ে? এই দুইটা বিষয়ে মতামত চেয়ে পেয়ে আমি আজকে শেষ করবো। না আমার যেটা মনে হয় যেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য সেই বক্তব্যটা তো শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত আরকি বলেই আমার মনে হয়। তার পার্টি নিজে কখনোই স্বীকার করবে না। এটাও পশ্চিমবঙ্গে হয়তো ভোটের কারণে তারা হয়তো
তাদের সহানুভূতি, কারণ যেটা ধরুন বিজেপি নিজেই বলে থাকে যে এখানে নাকি প্রচুর অনুপ্রবেশকারী আছে বাংলাদেশ থেকে, তারা নাকি ভোটার। তারা যদি সত্যি যেটা সত্য হয়ে থাকে তাহলে তাদের ভোটটাও পাওয়া দরকার বিজেপি। সেটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত আরেকটা কারণ আপনি দেখেছেন পশ্চিমবঙ্গে কালকাগাঁও কলকাতায় একটা খবর হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বিজেপির একজন পঞ্চায়েতের নেতা ইলেক্টেড, তিনি কিন্তু বাংলাদেশী নাগরিক। এর আগে অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে তারা একজন বাংলাদেশী নাগরিককে পঞ্চায়েতের স্তরে নেত্রী বানিয়েছিল। কিন্তু আজকে দেখা গেল একটা বিজেপিরও একজন আছে। ফলে এই ধরনের লোকজন আছে পশ্চিমবঙ্গে কিছু। এটা কিন্তু ধরুন মাইগ্রেশনটা একটা সারা পৃথিবীব্যাপী একটা বিষয় আরকি। যেখানে উন্নত অর্থনীতির দিকে নিম্ন অর্থনীতির দিকে মানুষ যাবেই। যাবেই, যেতে চাইবে। যদি সেখানে সংকট যত বাড়বে তত এটা হবে। ভারত থেকে কি কোথায় যাচ্ছে? ভারত থেকে তো আমেরিকা যাচ্ছে। আমেরিকা তাদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠাচ্ছে। তাই না? তো এইটা তো স্বাভাবিক প্রক্রিয়া। আমেরিকা মেক্সিকোর গল্প তো অনুপ্রবেশের গল্প তো একটা বিশাল রাজনৈতিক ইস্যু আমেরিকাতে। সেইজন্য আমার মনে হয় যেটা বললেন এটা এক। দ্বিতীয়ত সামরিক অভ্যুত্থান বা সামরিক কোন হস্তক্ষেপ ভারতের তরফ থেকে নিতান্ত বাধ্য না হলে করার কোনো আমি এই মুহূর্তে কিছু দেখছি না। কারণ হচ্ছে আমি দেখছি যেটা সেটা হচ্ছে যে ওই মাসটাতে যদিও পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল, ওই মাসটাতেই ভারত বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিয়েছিল ৬ই ডিসেম্বর। ১৬ই ডিসেম্বরের আত্মসমর্পণ। মানে ডিসেম্বর মাসটা বাংলাদেশের রাজনীতিতে আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি আমি অগাস্ট মাস এবং ডিসেম্বর মাস এই দুটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি অগাস্ট মাসে কিছু না কিছু ঘটনা ঘটে। রাইট। দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে, আমাদের দেশের মানুষের পক্ষ থেকে হুম, অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক, আমরা কথা বলছিলাম দিল্লি প্রেস ক্লাবের সভাপতি জনাব গৌতম লাহিড়ীর সঙ্গে। দাদা, আবারও আপনার সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ আপনারা করছি। ভালো থাকুন। ভালো থাকুন, নমস্কার। বাংলাদেশের মানুষ ভালো থাকুক, এটাই চাই।